গেল ঘণ্টাখানেক যাবৎ ফেসবুকে খুবই ভাইরাল কিছু বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। আমাদের 5ই আগস্টের যেই জুলাই আগস্টের যে অভ্যুত্থানের সমন্বয়করা আছেন, তারা প্রত্যেকেই তাদের ফেসবুক টাইমলাইনে বেশ কিছু স্টেটাস দিয়েছেন এবং স্টেটাসগুলোর মধ্যে কিছু স্টেটাস একটা মিনিংস প্রকাশ করছে যে 5ই আগস্টের যে অ্যাক্টিভিটিস ছিল এর কাছাকাছি আরও একটা অ্যাক্টিভিটিস আগামী 31শে ডিসেম্বর ঘটতে যাচ্ছে। আপনি যদি উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি তার ব্যক্তিগত প্রোফাইলের আইডিতে লিখেছেন কমরেডস নাও অর নেভার। কমরেডস আমরা কাদেরকে বলি এটা একটু বুঝতে হবে, যে যারা এক ধরনের লড়াইয়ে অবতীর্ণ আছে, তাই না? তো এখন আসলে কিসের লড়াই, যে এখন নয় কখনোই না, আসলে তারা কি বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের বড় অবস্থানে যেতে চাচ্ছে, নাকি সচিবালয়ে বা প্রশাসনে ঘাপটি মেরে থাকা তাদের ভাষায় যেই স্বৈরাচারের দোসররা আছে তাদেরকে এক দাগে একদিনে মোটা দাগে বরখাস্ত করার জন্য কোনো বড় পরিকল্পনা আছে, নাকি আসলে মানে নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটি বিএনপির নেতাদের মধ্যে প্রতিদিন যেই ভাষা বিভিন্ন বক্তব্য আসছে, আমরা কারা তোমরা কারা, অথবা সরকারকে যে চাপটা তৈরির চেষ্টা করছে বিএনপি, সেইখানে তাদেরকে নির্বাচন ইস্যুতে ঝুঁকানোর কথা আছে। তবে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে আগামী 31শে ডিসেম্বর। সন্ধ্যার পর থেকে ফেসবুকে যে ক্যাম্পেইন চলছে আমরা দেখি যারা গুরুত্বপূর্ণ তারা কি লিখেছেন। আপনার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন লিখছেন যে এই বছরই হবে 31শে ডিসেম্বর ইনশাআল্লাহ। কি হবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আবার আহ্বান করছেন কমরেডস। আপনি এই শব্দগুলোর ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট। 31 ডিসেম্বর নাও অর নেভার, যেমনটা আমরা 4ই আগস্ট দেখেছিলাম যে নাও অর নেভার মানে এক দফা শেখ হাসিনার পতন, এরকম বড় কিছুই কিন্তু তারা ঘটিয়ে দিয়েছিল। তারপর আরেকজন সমন্বয়ক রিফাত রশিক তার ফেসবুকে লিখেছেন অল আইজ অন 31 ডিসেম্বর 2024 নাও অর নেভার, মানে প্রত্যেকের চোখ এখন 31 ডিসেম্বরের দিকে তাকিয়ে আছে। এটাই বাস্তব। এখন সবার মধ্যে একটা কিউরিসিটি তৈরি হয়েছে যে কি নিয়ে আবার তারা নাও অর নেভারের মধ্যে যাচ্ছে। কয়েকদিন আগে উপদেষ্টা মাহফুজ বলছিল যে পুরনোদের সাথে নতুনদের একটা লড়াই বাঁধবে। এটা কি সেই লড়াই? আর সেই লড়াইয়ে যারা ঝাঁপিয়ে পড়বেন শহীদ মিনারে তারা কি সেই কমরেডস নাকি অন্য কিছু? নানান এই মুহূর্তে একটা অ্যাক্টিভিটিস বা গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে চলছে যে সমন্বয়করা আবার কোন নতুন পরিকল্পনা নিয়েছেন। এরপর আমরা দেখি যে আপনার জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে তারা দুইটা প্ল্যাটফর্ম, তারা একই সঙ্গে যুক্ত থাকা অন্য সদস্যরাও এই বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন। তো এখানে কিছুটা আইডিয়া যেটা আসছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সূত্রে জানা যাচ্ছে 31শে ডিসেম্বর শহীদ মিনারে এক অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হবে। বাংলাদেশের স্বাধীনতার সময় যেমন ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, তেমনি 31শে ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা পাঠ করা হবে। নতুন দলের ঘোষণা কি আসবে এটা এখনো সিদ্ধান্ত হয়নি। আবার কেউ কেউ বলছেন শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে বের হয়ে দেশ কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কিভাবে নিল, 9 দফা থেকে 1 দফায় আমাদের কেন আসতে হলো, জনতার ছাত্র জনতার আকাঙ্ক্ষা কীরূপ ছিল, এসব নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো যদি ঘোষণাপত্রই পাঠ করে তাহলে কমরেডস নাও অর নেভার মানে এটা তো যে কোনো একটা দিনেই তারা করতে পারতো, অথবা এটা করতে গিয়ে তাদেরকে কেউ বাধা দিচ্ছে। এখন এই ঘোষণাপত্রে কি নতুন কোনো বন্দোবস্তের কথা থাকবে, সরকারের প্রতি কোনো চাপ তৈরি করা হবে, অথবা বিপরীত রাজনৈতিক দলগুলো যাদেরকে এই মুহূর্তে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি মুখোমুখি অবস্থানে দাঁড় হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, আসলে কি ঘটতে যাচ্ছে? তারা যে বক্তব্যটা দিয়েছে আমার কাছে এটা ক্লিয়ার মনে হয়নি যে একটা ঘোষণাপত্র পাঠের জন্য এইভাবে আগামী 3 দিন সারা বাংলাদেশকে একটা কিউরিয়াস মাইন্ড তৈরি করে রাখবে। এটাকে কনসেন্ট্রেশন তৈরির জন্য বা সামহাও কিসের জন্য আসলে? তো আগামী 31শে ডিসেম্বর বিকাল 3টায় শহীদ মিনারে ঘটনা ঘটার পর আমরা দেখতে পারবো যে আসলে কি নিয়ে এই যে মানে এত আয়োজন বা হাক ডাক। তবে থাকে না যে যে কোনো জিনিসের মধ্যে অতিরিক্ত কিউরিসিটি তৈরি করার পরে যদি কিছু না হয় তখন আবার মানুষ পরবর্তী সময় এগুলাকে মূল্যায়ন করে না। দেখা যাক। জুলাই আগস্ট অভ্যুত্থানের মাস্টারমাইন্ড, আবার কেউ বলছেন যে তিনি অনেকটা পাকিস্তানপন্থী ঘেঁষা। কারণ
গেল কয়েকদিন আগে বাংলাদেশের একটা পুরনো মানচিত্র নিজের টাইমলাইনে শেয়ার করে একটা বিশাল আকারের স্টেটাস দিয়ে তারপর তিনি সেটাকে 2 ঘন্টা পর যখন রিমুভ করলেন, দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টা নিয়ে একটা ব্রিফ করা হলো। পাশাপাশি বাংলাদেশেরও অনেক মানুষ বিষয়টাকে পজিটিভ নেয়নি, আবার কেউ কেউ বলছে যে না, উপদেষ্টা মাহফুজ ঠিকই আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 4,000 বর্গ কিলোমিটার ভারতের সাথে আমাদের যেই বিশাল সীমানা প্রাচীর বা বর্ডার, যেখানে অধিকাংশ জায়গাতেই আমরা খোলামেলা অবস্থায় আছি, ইভেন বাংলাদেশকে পরাশক্তি ভারতের সামনে আসলে কতটুকু মূল্যায়িত হবার অথবা ভারতের বিরুদ্ধে লড়াইয়ে ঘোষণায় গেলে যুদ্ধ না, আপনার সবকিছু যে যুদ্ধের মাধ্যমে তাও না, কূটনৈতিক বলেন, চাপ বলেন, বিশেষ করে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এই এশিয়া ভিত্তিক রাজনীতিতে ভারতের অন্যতম পার্টনার, তো এই সকল কিছুর পরে আসলে বাংলাদেশ এই ধরনের স্ট্যান্ড নিয়ে কতটুকু টিকে থাকতে পারবে। দর্শক, বরাবরই পেছন থেকে আলোচনায় থাকা উপদেষ্টা এই মুহূর্তে ডক্টর ইউনূসের খুবই প্রধান লড়াকু সৈনিক, যিনি মাস্টারমাইন্ড হিসেবে বিশ্বমণ্ডলে যাকে পরিচিত করে দিয়েছিলেন মেটিকুলাস প্ল্যানার হিসাবে। তো তার যে মেটিকুলাস প্ল্যান, সেই প্ল্যান নিয়ে দিন শেষে অনেকটা বিপদেই পড়তে যাচ্ছেন তিনি। অলরেডি আপনি যদি দেখেন, বিএনপির যারা নেতারা আছেন অনেকে মুখে মুখে সরাসরি কথাগুলো বলে ফেলছেন, আবার অনেকে ওইভাবে না বললেও ঘুরে পেঁচিয়ে বলতেছেন। তারপর সাংবাদিক ফোরাম থেকে অনেকেই ভাবছেন যে না, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা দরকার। উপদেষ্টা মাহফুজকে তার পদ থেকে পদত্যাগের অথবা তাকে এই সরকার থেকে বরখাস্তের দাবি করেছেন আতাউর রহমান ঢালী, বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা। জিল্লুর রহমান সাহেবের তৃতীয় মাত্রার প্রোগ্রামে তিনি এবং আরেকজন সাংবাদিক মাসুদ কামাল দুজনের একটা কনভারসেশন ছিল। সেইখানে বলা হয়েছে এই যে উপদেষ্টা মাহফুজ সে যে বক্তব্যটা দিয়েছে, এমনকি 2 ঘন্টা পর সে তার পোস্টটা ডিলিট করে দিয়েছে ভয়ে, এটা বাস্তব। তো ডিলিট করার পরে আসলে এটা কি কোনো পজিটিভ কোনো কিছু সাইন তৈরি করলো? না, 2 ঘন্টার মধ্যে তার পোস্টটা ভাইরাল হইলো, ভারতের কাছে পৌঁছে গেল। ভারত এটা নিয়ে বাংলাদেশ সরকারকে একটা ব্রিফ করলো, সেখানের কূটনীতিকদেরকে ডেকে তলব করলো। এই যে এত কিছু হইলো, এটা নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে, আই মিনস যে আমাদের বাকি যারা উপদেষ্টারা আছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো মন্তব্য আসলো না। ইভেন মাহফুজও এই ঘটনা নিয়ে নিজে কোনো সরি বলল না। তো বিএনপি নেতা আতাউর রহমান ঢালী, সাংবাদিক মাসুদ কামাল সহ তাদের যে বক্তব্য ছিল যে সরকারের উচিত ছিল যে আপনার মাহফুজকে বিষয়টা নিয়ে চাপ প্রয়োগ করা অথবা তাকে বরখাস্ত করা। তো সরকারের কি সেই সাহস আছে? আই মিনস ডক্টর মোহাম্মদ ইউনূসের, যেহেতু তিনি একজন পলিটিশিয়ান ব্যক্তিত্ব না, সেই ক্ষেত্রে তিনি কোথাও না কোথাও এই ছাত্রদেরকে যথেষ্ট ভয় পান। এটা আতাউর রহমান ঢালী থেকে শুরু করে সাংবাদিক মাসুদ কামাল থেকে শুরু করে অনেকে তাদের কনভারসেশনের মধ্যে আনার চেষ্টা করেছেন। ইভেন বর্তমান সময়ে ভারতের বিপরীতে যেই অবস্থান বাংলাদেশের, অনেকটা লড়াকু বা যুদ্ধাংদেহী মনোভাব, অপরদিকে পাকিস্তানের সাথে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এস্টাবলিশ করার চেষ্টা চলছে, সেইটার পেছনেও এই উপদেষ্টা মাহফুজকে অনেকে মাস্টার মাইন্ড হিসাবে কিন্তু দাবি করতে চান। যখন বিভিন্ন পোস্ট আসে আপনি দেখবেন যে মাহফুজদেরকে নিয়ে কিন্তু যথেষ্ট আলোচনা এবং সমালোচনা হয়। বরাবরই খুব চিবিয়ে চিবিয়ে ঠান্ডা মাথার তাকে কিন্তু মাস্টার মাইন্ড এমনি বলা হয় নাই। আপনি তার যদি বিভিন্ন বক্তব্য দেখেন, এথিক্স দেখেন, তার লেখনী দেখেন, অনেক ক্ষুরধার বক্তব্য থাকে, গভীর চিন্তাভাবনার থাকে। তবে সব কিছুর মধ্যে তার এই যে ভারতকে ভেঙে দেওয়া অথবা ভারতকে নিয়ে যে বিশাল বাংলাদেশের একটা অংশের মানচিত্র তিনি প্রকাশ করেছিলেন, সেখানে যে অঙ্গরাজ্যগুলো লাইক ভারতের মণিপুর, তারপর হচ্ছে আপনার ত্রিপুরা, আরও যে বিভিন্ন রাজ্যগুলোকে মেনশন করা হয়েছে, তো প্রশ্ন ছিল যে ওই রাষ্ট্রগুলো কি বা ওই রাজ্যগুলো কি বাংলাদেশের সাথে একত্রিত হতে চাইছে? তার এই বক্তব্যটা ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ ছিল। এখন অনেকে আবার বলেন যে ভাই মাহফুজ আর ভুল কি বলছে, এই যে বিজেপির নেতারা তারাও তো প্রতিনিয়ত বাংলাদেশের এই অঞ্চল দখল করে ফেলবে বলে, ওই অঞ্চল দখল করে ফেলবে। তা আমাদের দেশে তো এমন কোনো নেতা হয় নাই, এখন পর্যন্ত আমরা কাউকে দেখি নাই যে ভারতের এই ধরনের বক্তব্যের বিপরীতে আমাদের দেশ থেকে এরকম একটা বক্তব্য দেওয়ার মতন কোনো প্লেয়ার নাই। তো উপদেষ্টা মাহফুজ যদি এরকম একটা বক্তব্য দিয়ে থাকে, তাতে আসলে সমস্যাটা কি হয়েছে? আপনিও যৌক্তিক, এই পার্টে আসলে আপনিও যৌক্তিক। কেননা ভারতের বিজেপির সরকারের বিভিন্ন মন্ত্রীরা বাংলাদেশ নিয়ে যে অধ্যত্বপূর্ণ কথা বলে, ওইটাও কিন্তু আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপে আসে। কিন্তু
আমাদের যারা রাজনীতিবিদরা আছেন তারা কোথাও না কোথাও ভারতকে একটা বস হিসাবে, অথবা কি বলা হয়, আমি যেটা দেখি আর কি, বিএনপি নেতাই আতাউর রহমান ঢালিবের বক্তব্য শুনছিলাম। ওনার বক্তব্যের ম্যাক্সিমাম বক্তব্য ছিল যে ভারতকে বিগড়ে এদেশের রাজনীতি সম্ভব না, ভারতের সাথে যুদ্ধ করা কখনো প্রশ্নই আসে না, ভারতকে বিগড়ে বা ভারত রাগ করলে সেটা নিয়ে আমেরিকা একটা অবস্থান নিয়ে নিবে, ভারত রাগ করলে বাংলাদেশের এইটা হবে সেইটা হবে। এই কথাগুলো কিন্তু সত্য, অসত্য না। আবার এটাও সত্য যে তার মানে কি ভারত যা খুশি তা বলবে, আমাদের দেশ থেকে দুই একজন কথা বললে তাদেরকে আবার পদত্যাগের দাবি তোলা হবে, তাদেরকে সরকার থেকে বরখাস্তের দাবি করা হবে। তোমরাও তো তাহলে আওয়ামী লীগ যতটা প্রভুত্ব মাইনা ভারতের প্রভুত্বের দাসের মধ্যে চলে আসছিল, তো বিএনপি আর সেই দাসের শৃঙ্খলের বাহিরে কি? এখন কেউ কেউ বলছেন যে আবার বিএনপির যিনি রিজভী সাহেব আছেন তিনি তো কড়া ভাষায় কথা বলেন, বাকিরা হয়তো নমনীয় আছে, দুই একজন প্লেয়ার তো আছে। তো উপদেষ্টাদের মধ্যে একজন পাওয়া গেছে যিনি ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছেন, তবে তাকে পাকিস্তানপন্থী, পাকিস্তান ঘেঁষা অথবা পাকিস্তানের সাথে পজিটিভ সম্পর্ক স্থাপনে বিশ্বাসী, অথবা চাচ্ছেন সরকারকে মেটিকুলাসলি যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কটা দূরত্ব করে পাকিস্তানের সাথে সম্পর্কগুলোকে এস্টাবলিশড বা বিল্ড আপ করার পেছনে এই মাস্টার মাইন্ড মাহফুজ তিনি অনেকটা কাজ করছেন। আর ভারতীয় গণমাধ্যমগুলোতে আপনি এই উপদেষ্টা মাহফুজকে নিয়ে তাদের তো ভাই নিউজের আবার শেষ নাই। তাকে বেশ কিছু পুরনো ছবি, যে হিজবুত তাহরিরের সদস্য, তারপর হচ্ছে জঙ্গি, তারপর হচ্ছে কি কি শব্দ মানে ভারতের গণমাধ্যমগুলো ব্যবহার করে, এগুলো আপনারা দেখছেন, তাই না? তো সব কিছু মিলিয়ে উপদেষ্টা মাহফুজ এই বিষয়টাতে এক ধরনের কিন্তু চাপে আছেন। এখন তিনি তার জায়গা থেকে এটা নিয়ে সরি কেন বলেন নাই? অবশ্যই তার হিসাব হচ্ছে কি, কোথাও না কোথাও পোস্টার ডিলিট করা উচিত হয় নাই, এটা আমার ব্যক্তিগত মন্তব্য। কেন উচিত হয় নাই? কারণ সাহস করে যেহেতু কইরা ফেলছে, এটা থাকা উচিত ছিল। এখন আপনি একটা পোস্ট দিলেন, দেওয়ার পর আপনি এটা ডিলিট করলেন, তা আপনি তো আপনার কথাটা ফিরাই নিতে পারতেছেন না। এটা মিডিয়া প্ল্যাটফর্ম, মুহূর্তের মধ্যে এটা ভাইরাল হয়ে যাচ্ছে। সো ডিলিট দিলেও যা, না দিলেও তা, বইলাই যেহেতু ফেলছিলাম মাহফুজ, সাহস কইরা এটা রাইখা দেওয়া দরকার ছিল। আমি ব্যক্তিগতভাবে ভারতের সাথে খারাপ সম্পর্কে বিশ্বাসী না, কারণ বাংলাদেশের জনগণ বিভিন্ন কারণে পাকিস্তানের তুলনায় 101 গুণ ভারতের দিকে আমাদেরকে ধাবিত হয়, মানে বিভিন্ন ইস্যুতে আমাদেরকে নির্ভরশীলতা করতে হয়। তবে বিষয়টা হইতে হবে শ্রদ্ধা, পারস্পরিক সম্মানের ভিত্তিতে, বস হিসাবে না। বাংলাদেশ ভারত থেকে টাকা আইনা চলে না। তো মাহফুজের বক্তব্যের একাংশ যেমন পজিটিভ, আবার আরেকাংশ নেগেটিভ, এই অর্থে যে এতে দুই দেশের মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে, সেই দূরত্বটার বিপরীতে যে জনজীবনে প্রভাব পড়ছে, এই প্রভাবটাকে কাটানোর জন্য তারা আসলে কতটুকু ভূমিকা রাখতে পারছে। এখন মাহফুজরা তো ধরেন সরকারি ভাতা পাচ্ছে, খাবার খাচ্ছে, মার্কেটে যে জিনিসপত্রের দাম বাড়ছে, ভারত থেকে আজকেও চাল আসছে, তো এরকম যদি অনেক কিছু বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশে যেই উদ্ভূত পরিস্থিতি তৈরি হবে, সেটাকে সামলানোর জন্য সরকারের কাছে প্ল্যান বি কি আছে? যেহেতু প্রতিবেশী চাইলে আপনি বদলাইতে পারবেন না, সুতরাং উস্কানিমূলক অ্যাক্টিভিটিসে না গিয়ে আমাদের জায়গা থেকে আমরা শ্রদ্ধা, পারস্পরিক সম্মান, বন্ধুত্বপূর্ণ যেই অ্যাক্টিভিটিসগুলো, সেগুলোর মাধ্যমেই পাকিস্তান বলেন, ভারত বলেন, মিয়ানমার বলেন, যেহেতু আমাদের 3টা প্রতিবেশী রাষ্ট্র, টেকনিক্যালি তাদের সাথে আমাদের সম্পর্কটা রাখতে হবে। তো দেখা যাক এটা নিয়ে উপদেষ্টা মাহফুজকে আরও কী কী ঝামেলা পোহাইতে হয়। তবে আলোচনা থাকবে, সমালোচনাও থাকবে। যেহেতু আপনি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, আপনার কথাটা শুধুমাত্র আপনার ব্যক্তিগত হিসেবে এটা নেবে না। যখন সরকারের কোনো একটা অংশে আপনি কাজ করছেন, সো আপনার বক্তব্যটা কিন্তু সরকারের বক্তব্য হিসাবেই মানুষ দেখবে। আর সরকারের বক্তব্য হিসেবে তখন দেখতো না যদি উপদেষ্টা মাহফুজের স্টেটাসের পরে সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি দিয়ে বলা হইতো যে না দেখো এটা তার ব্যক্তিগত মতামত, এটার সাথে সরকার কানেক্টেড না, অথবা তার বিরুদ্ধে কোনো ধরনের একটা ন্যূনতম স্টেটমেন্ট থাকতো সরকারের পক্ষ থেকে। তো যার কারণে কেউ কেউ বলছেন যে না, সরকারও তো ভাই পাকিস্তানপন্থী ঘেঁষা, কেন মাহফুজের এমন কর্মকাণ্ডের পরে সরকার তো কোনো রকম বক্তব্য দিল না, তো ভারত কেন মনে করবে না যে এই মুহূর্তে বাংলাদেশে যে সরকারটা আছে এটা পাকিস্তানপন্থী একটা সরকার তৈরি করার চেষ্টা চলছে। এরকম নানান আলোচনা সমালোচনা এখানে যারা ক্রিটিক্সরা আছেন তারা তৈরি করার চেষ্টা করছেন। তবে এই উপদেষ্টা মণ্ডলীতে বা আমাদের ছাত্রদের মধ্যে যে টিমটা এখন কাজ করছে, পলিটিক্যালি পয়েন্ট অফ ভিউতে আপনি যদি দেখেন, যত দিন যাচ্ছে বিএনপির সাথে
তাদের কিন্তু আভ্যন্তরীণ দূরত্ব তৈরি হচ্ছে। আর তার এই বরখাস্ত বা পদত্যাগের দাবি কিন্তু বিএনপির নেতা আতাউর রহমান ঢালি থেকে শুরু করে অনেকেই ঘুরে পেঁচে কথাগুলো বলেছেন, হয়তো স্পষ্টভাবে বলতে এখনো সাহস পাচ্ছেন না, অথবা ভাবতেছেন যাক 2-4 দিন ক্ষমতায় আছে, এরপর তো এগুলো শেষ হয়ে যাবে।